জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়াদিল্লি পুলিশ। ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। তিনি আজকে স্পষ্ট করেছেন, হুঙ্কার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবং দর্শক, এই শেখ হাসিনা যে ভারতে আছেন তা কিন্তু ভারতের অন্তর্গত খুশি। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেয়? বাংলাদেশের সাথে কি সুসম্পর্ক তৈরি করতে চায়? সবসময় নির্যাতনের শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। নেত্রীর হুঙ্কার না পেয়ে হতাশ আওয়ামী লীগ নেতারা। অসমে আমার সোনার বাংলা গানটিকে শাসকের রোষে কংগ্রেসের বাঙালি নেতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ, রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দিল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে, এবার পশ্চিমবাংলা ও আসামের বাঙালিদের ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পালা। দ্যাটস লাইক এ কিং। এই তো হবে রাজার একটা ভাবসাব। সময় বোঝে, পাবলিকের পাঞ্চ বোঝে। হলিউড বা বলিউডের সিনেমায় আপনি হয়তো এমন দৃশ্য দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে যে দৃশ্য দেখাতে যাচ্ছি তা কোনো সিনেমার দৃশ্য না দর্শক। এইটা এই প্রথমবারের মতো একটা বড় ঘটনা ঘটাইলো আজকে, আর পাশাপাশি এখন নিজেদের অ্যাকশন দেখাইলো। আমরা অপেক্ষায় আছি আর কি কি দৃশ্য আমরা দেখতে যাচ্ছি। খুব খুশি লাগতেছে। এমন একটা ছক্কা মারতেছে। ওই যে ক্রিকেট খেলায় দেখেন না, ব্যাটসম্যান ওই ছক্কা মারে, এক ছক্কা মারে বল ওই পারে নিয়ে যায়, এরকম করতেছে। এরকম ছক্কা মারে প্লেয়ার কি বিএনপিতে নাই? রাজনীতিতে প্রফেসর ইউনূস সরকারের অসাধারণ খেলা। দর্শক, রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহ আলটিমেটাম বলেন আর এক সপ্তাহ সময় বেঁধে দেয়া বলেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনার হুঙ্কার না পেয়ে ক্ষোভে ফুঁসছে আওয়ামী লীগ নেতারা। হাসিনার বিরুদ্ধে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ তুঙ্গে। শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিতে এবার রাজপথে নামার ঘোষণা দিল আওয়ামী লীগ। এদিকে অবশেষে জাতিসংঘের চাপে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারতীয় গণমাধ্যম। সত্যি কি হাসিনাকে ফেরত দিয়ে ফাঁসির কাঠগড়ায় তুলবে ভারত? অবশেষে যে সত্য সামনে এলো। অপরদিকে নজিরবিহীন পরিস্থিতির মুখে বাংলাদেশ। ডক্টর ইউনূসের কঠিন রাজনীতি, তোলপাড় শুরু, এক সপ্তাহর অপেক্ষা। কি চলছে পর্দার আড়ালে? প্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলের সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সবসময় নির্যাতনের শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। নেত্রীর হুঙ্কার না পেয়ে হতাশ আওয়ামী লীগ নেতারা। দিল্লি এবং কলকাতা নির্বাসিত আওয়ামী লীগের ক্ষমতার এই দুই কেন্দ্র এখন এক গভীর হতাশায় নিমজ্জিত। ভরসার একমাত্র কেন্দ্রবিন্দু দিল্লিতে আশ্রিত শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইমেল মারফতে মুখ খুলেছেন, কিন্তু তার এই মুখ খোলায় এখন কাল হয়েছে। কলকাতায় খাঁটি গেড়ে থাকা দলের শীর্ষ নেতারা ভেবেছিলেন নেত্রীর মুখ থেকে আগুন ঝরবে, আসবে এক বড় ধরনের হুঙ্কার, যা ঘুমন্ত কর্মীদের জাগিয়ে তুলবে এবং প্রত্যাবর্তন আন্দোলনের এক স্পষ্ট রূপরেখা দেবে। কিন্তু বাস্তবে যা ঘটল তা এক চরম হতাশার চিত্রনাট্য। হুঙ্কার তো দূরের কথা, নেত্রীর কথায় ছিল না প্রত্যাশিত সেই তেজি। আমার দেশের কলকাতা প্রতিনিধির পাঠানো সূত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার কলকাতা নিউ টাউনের সাপুরজিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেতাদের ক্ষোভ ও হতাশা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। বৈঠকের মূল সুর ছিল, আর কতদিন এভাবে বসে থাকব। নেতাকর্মীদের ক্ষোভের মূল কারণ শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার। হাসিনা ইমেল মারফতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি দিল্লিতে বেশ মুক্ত অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্থিতিশীল না হলে বা বৈধ সরকার না এলে তিনি দেশে ফিরবেন না। কলকাতায় থাকা নেতারা বলছেন দলের যখন ত্রাহি ত্রাহি অবস্থা, কর্মীরা যখন নিষিদ্ধ হয়ে নিষ্ক্রিয় বসে আছে, তখন নেত্রীর এই মুক্ত থাকার বার্তা কর্মীদের মধ্যে চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা চেয়েছিল আন্দোলনের ডাক, আর নেত্রী শোনালেন স্থিতিশীলতার জন্য অপেক্ষার বাণী। সূত্রের খবর, বৈঠকে ওবায়দুল কাদের নিজেও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এক প্রকার হতাশা প্রকাশ করেন, কিন্তু দলের এই শীর্ষ নেতাও পরিস্থিতি সামাল দেওয়ার কোনো স্পষ্ট সমাধান দিতে পারছেন না। হতাশা এতটাই তীব্র যে বৈঠকে দলের অন্দরের বিভাজনও প্রকাশ্যে চলে আসে। কোনো নেতা এমনও মত দেন যে বর্তমান পরিস্থিতিতে নেত্রী যদি কার্যকরভাবে দলকে নেতৃত্ব দিতে না পারেন, তবে অন্য কারো হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হোক। শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। এই মন্তব্য কলকাতায় থাকা নেতাদের আরো বেশি হতাশ করেছে।
তারা ভেবেছিলেন নেত্রী হয়তো নির্বাচনের আগেই দেশে ফেরার কোনো ইঙ্গিত দেবেন, কর্মীদের প্রতিরোধের জন্য প্রস্তুত করবেন। কিন্তু তার কথায় ছিল স্থিতিশীলতা এবং দলের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তার শর্ত। যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তাই তার এই শর্ত পূরণ প্রায় অসম্ভব বলে মত অনেকের। ফলে যে হুঙ্কার শুনে নেতাকর্মীরা চাঙ্গা হবে বলে আশা করা হয়েছিল, তার বদলে জুটেছে একরাশ হতাশা। তাদের নেত্রীর স্পষ্ট দিক নির্দেশনার অভাবে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন গভীর অন্ধকারে। তাদের সামনে একটাই প্রশ্ন, এই নিষ্ক্রিয় নির্বাসন আর কতদিন? সেই রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকেই হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে চলছে বিচারিক কার্যক্রম। এবার আদালত জারি করে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা তখন ভারতের রাজধানী দিল্লিতে। এখন প্রশ্ন, তাকে কি ফিরিয়ে দেবে মোদী সরকার? 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট কিছু শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারায় বলা হয়েছে, 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত অথবা কোনো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেও প্রত্যর্পণের সুযোগ রয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বাংলাদেশের অনুরোধে ভারত তাকে ফেরত পাঠাতে আইনত বাধ্য। কিন্তু এখানেই আসে জটিলতা। চুক্তির ধারা 9 বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয়। আবার যদি কেউ রাজনৈতিক আশ্রয় থাকেন, তাহলে সেক্ষেত্রেও প্রত্যর্পণের ব্যত্যয় ঘটতে পারে। শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয় আছেন। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। ঢাকার কূটনৈতিক মহলের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তখনই তিনি দিল্লিতে প্রবেশ করেন। তবে ভারত কি বলছে? এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য, বরং কিছু নিরপেক্ষ সূত্রের মতে নয়াদিল্লির সময় নিচ্ছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে এতদিনের সেই মিত্রকে কি হঠাৎ এভাবে ফিরিয়ে দেবে দিল্লি? ভারতীয় আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের হাতে এখনো কিছু সুযোগ রয়েছে। প্রত্যর্পণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের বিবেচনার উপর নির্ভর করে এমন কিছু ধারা রয়েছে। এর মানে সরকার চাইলেই দীর্ঘসূত্রতা সৃষ্টি করতে পারে, এমনকি অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতেও পারে হাসিনার প্রত্যর্পণ। ঢাকার অন্তর্বর্তী সরকার যদিও বলছে, আমরা প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছি, তবুও বাস্তবতা হলো ভারতের সদিচ্ছা ছাড়া এটি এগোবে না। একটি নতুন জল্পনাও ঘুরে বেড়াচ্ছে কূটনৈতিক অঙ্গনে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারে শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত এই সব দেশ হতে পারে সম্ভাব্য গন্তব্য। যদি তা হয়, তাহলে ভারত সরাসরি প্রত্যর্পণের বিতর্ক থেকে মুক্তি পাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতকে বিশ্বাস করতে পারছে? আর ভারতও বা কি করবে? তারা রাখবে এক পুরনো বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, নাকি মেনে চলবে চুক্তির শর্ত? কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকে বেছে বেছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারা বাংলায় কথা বলে তারাই নাকি বাংলাদেশি, জোর করে সীমান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ আওয়ামী লীগের বহু লোকজন এই কলকাতা শহরে আছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন দিয়েছে কিন্তু আমরা তো আর বলি না যে কেন শেখ হাসিনাকে রাখছো। তার মানে পরোক্ষভাবে তিনি শেখ হাসিনার প্রতি বিরক্ত এবং তিনি চান শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক। তো এরকম কিন্তু ভারতের অনেক রাজনীতিবিদরাই চান যে শেখ হাসিনা চলে যাক। আজকে একজন অন্যতম মুসলিম নেতা, অত্যন্ত প্রতাপশালী এবং তিনি কিন্তু একজন রাজনীতিবিদ, তিনি সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন এলাকা থেকে 5 বার এমপি হয়েছেন টানা। তো তিনি ভারতের লোকসভার সদস্য। তো তিনি আজকে স্পষ্ট বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবং দর্শক, এই শেখ হাসিনা যে ভারতে আছে এটা কিন্তু ভারতের জনগণ খুশি না। ভারত সরকার তাকে বাংলাদেশে রেখেছে, বাংলাদেশে রেখে অনবরত শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলাচ্ছে এবং যা কিনা বাংলাদেশে একটা অনাজক পরিস্থিতি তৈরি করতেছে। আপনারা জানেন যে গতকালকে এই ভারতে হাসিনা রাজনৈতিক কার্যালয় নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ লিপি দিয়েছে। পরে ভারত সরকার বলেছে যে না, আওয়ামী লীগ ভারতে কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম করে এই বিষয়ে ভারত অবগত নয়। আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক। যদিও বাংলাদেশের নির্বাচন কখনো হবে তা ভারতের মাথা ঘামানোর দরকার নেই, তারপর ভারত ঘামায়। অথচ হাসিনার আমলে নির্বাচন কেমন হবে না হবে এই নিয়ে কখনোই ভারতকে মাথা ঘামাতে দেখিনি, কিন্তু এখন ঘামায়। এখন আমার মাওবাদী গণতন্ত্রগুলো নিয়ে আলাপ করে। যাই হোক, আমার দেশের খবর, মোদী সরকারকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান। মানে এই যে রাত হলেই ভারত তাদের অনেক নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দেয়, আবার যারা যারা বলে যে আমরা ভারতীয় চিৎকার দেয়, ওদেরকে আবার ফেরতও নেই। তার মানে তারা আসলে ভারতীয়। তো এর জন্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন যে বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান। আপনি যদি বাংলাদেশিকে রাখবেনই না, তো হাসিনা তো বাংলাদেশি, তাকে রাখছেন কেন, তাই না? এখানে লিখেছে যে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান এবং হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় মোদী সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? 2024 সালের আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করতেছেন। আপনি যদি ধরে ধরে বাংলাদেশিদের ফেরত পাঠান, তাকে পাঠান। ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে, যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জনপ্রিয় আন্দোলনকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেন ওয়াইসি। তিনি বলেন, আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি,
যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন। অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কি বাংলাদেশি হয়ে যায়? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোন অধিকার কাউকে বাংলাদেশি গ্রেপ্তার করে? এখন যেন সবাই পাড়াদারের ভূমিকা আছে। এবং আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করে। এবং দর্শক, এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা। তিনি অনবরত ভারত অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন, লড়াই করেন। এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমদের ভিতরে একজন, তাই না? অনেকে আবার এত জোর গলায় কথা বলে না। তো তিনি আর কত করবেন? এর ভিতর গত কয়েক মাস আগে ভারতে একটা ওয়াকফ বিল পাস হয়েছে। ওয়াকফ বিল হচ্ছে আপনার ওই ভারত সরকার পাস করেছে, যেটা তীব্র বিরোধিতা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। তারপরে মোদী সরকার এটা পাস করে ফেলেছে। কি আর করবেন? উনি প্রতিবাদ করেছেন, চোখের পানি ফেলেছেন। এটা হচ্ছে কি যে ভারতের যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তারপরে জমি, এগুলো অনেকে আছে দান করে আর কি, যে আমার এলাকার মসজিদে আমি জমি দান করলাম, আমার এলাকার জমি দান করলাম, এখানে একটা মাদ্রাসা হবে, এরকম সম্পত্তি কোটি কোটি টাকা। তো এগুলো কমিটি আছে, ওয়াকফ কমিটি এগুলো দেখে আমাদের বাংলাদেশ আছে না, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি এরকম আছে। তো মোদী সরকার বলতেছে যে যেই সব ওয়াকফ সম্পত্তি কোনো দলিল নাই, অনেকে আছে না মৌখিক বলে যে আমি আমার এই সম্পত্তি দিয়ে দিলাম, এখন তো দলিল করি, যেমন 50 বছর আগে, 100 বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে, সরকার খাস জমি। দ্বিতীয়ত যেই সব মসজিদ বা মাদ্রাসা বা কবরস্থান বা লিল্লা বোর্ডিং এই সব জায়গায় কমিটি আছে, সেসব কমিটিতে একটা পার্সেন্টেজ আছে যে এত % সদস্য অন্য ধর্মে থাকতে হবে। মানে মনে করেন একটা মসজিদে যদি 10 জনের একটা কমিটি হয়, 10 জনের ভিতরে 3 জন থাকতে হবে হিন্দু, এইরকম। তখন আসাদুদ্দিন ওয়াইসি বলছেন যেটা কি ধরনের কথা? এখন যদি তোমরা একটা মন্দিরের কমিটি আছে, তোমাদের মন্দিরের কমিটি, সেখানে কোনো মুসলমান রাখবা? রাখবা না তো। তাহলে যদি মন্দিরের কমিটিতে কোনো মুসলিম না রাখো, তাহলে মসজিদের কমিটি হিন্দু রাখবো কেন? তো অনেক প্রতিবাদ করেছে, বিরোধী কংগ্রেসের প্রতিবাদ করেছে, কিন্তু কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার তা পাস করে ফেলেছে। তো এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি আজকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে নিরীহ ভারতীয় যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে রাতের অন্ধকারে সীমান্তে দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ, অথচ যেই মহিলা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে এসেছে, পালিয়ে আসার পরে ভারতে বসে অনবরত অনর্গল বিভিন্ন হুমকি দামকি বাজে কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছে, তাকে তোমরা আরামে এসে রেখে দাও কেন? তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। তোমরা বলতেছো যে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, সে তো বাংলাদেশি, তাকে পাঠাও না কেন? তো এই ধরনের কথা একদম মুখের উপর দাঁড়িয়ে কজন বলতে পারে? আমি তো এই আসাদুদ্দিন ওয়াইসিকে স্যালুট জানাই, স্যালুট আপনাকে স্যার। এবং আরো বলি, আমাদের ডক্টর ইউনূস বলেছেন, মোদীকে বলেছেন সরাসরি যে হাসিনাকে রাখেন সমস্যা নেই, কিন্তু তার মুখটা বন্ধ রাখেন, তাও তো বন্ধ রাখতেছেন। এভাবে চরম অসহযোগিতা করে যাচ্ছে। তবে আবার জানাবো যে ভারতের যেসব বিবেক রাজনীতিবিদ আছেন তারা সবাই এই মোদী সরকার যে হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং হাসিনা নানা রকম আজে বাজে কথা বলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতেছে, আপনারা এর প্রতিবাদ করুন। এতে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ভালো হবে। রাজনীতিতে প্রফেসর ইউনূস সরকারের অসাধারণ খেলা। দর্শক, রাজনৈতিক দলগুলোকে সরকারের 1 সপ্তাহ আলটিমেটাম বলেন আর 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া বলেন। আলটিমেটাম শব্দটা অবশ্য আসিফ নজরুলের কিছুটা আপত্তি। আপনারা জানেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পদ্ধতি, গণভোট, নানান বিষয়ে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ। তো এই জায়গায় সরকার কি করবে? অনেকে ধারণা করেছিলেন যে আজকে দুপুরেই সরকার জরুরি সংবাদ সম্মেলন করে তার আগে উপদেষ্টা পরিষদের মিটিং এর মধ্য দিয়ে গণভোটের একটা তারিখ দিয়ে দিবে। আবার নোট অফ ডিসেন্ট গুলো থাকবে কি থাকবে না, নানান বিষয়ে ইখতিলাফ। এই বিষয়ে প্রফেসর ইউনূস যে কোন লেভেলে খেলছেন এটা বোঝা বড় দায়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছে সরকার, যে আপনার 7 দিনের মধ্যে নিজেরা আলোচনা করে সরকারকে একটা যৌথ সিদ্ধান্ত দেন, নির্দেশনা দেন, পরামর্শ দেন, আমরা সেই অনুযায়ী কাজ করি। আর যদি আপনারা একমত হতে না পারেন তাহলে সরকার যা করার করবে। সরকারের এই খেলা, এটা কোনো সিম্পল কৌশল না, এটা একটা খেলা। এই খেলার তাৎপর্য, প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো 7 দিন না 7 জনম চেষ্টা করলেও একমত হতে পারবে না, একমত হওয়ার সম্ভাবনা নেই। এমনকি রাজনৈতিক দলগুলোর এই যে 7 দিনের যে সময় বা আলোচনা করা, এখানে কোনো রেফারিও থাকবে না। এতদিন তো প্রায় 1 বছর যাবৎ সরকারের মধ্যস্থতায় মিটিং হয়েছে, ঐকমত্য কমিশনের মধ্যস্থতায়, তাতেই তারা একমত হতে পারেনি। আর এই যে 7 দিন যে আলোচনা করার সুযোগ দিয়েছে, এইখানে থার্ড কোনো পক্ষ থাকবে না, নিজেরা আলোচনা করবে। তো নিজেরা আলোচনা করে 7 দিনে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবে এবং সরকারকে কোনো নির্দেশনা দিবে। এটা হাস্যকর, এটা অসম্ভব, এটা নজিরবিহীন, এরকম কোনো সম্ভাবনা নেই। এখন আলোচনার প্রস্তাব তো জামাত আনুষ্ঠানিকভাবে আগে দিয়েছে। সরকার এই কথা বলার 20 ঘন্টা আগে জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
আলোচনার প্রস্তাব দিয়েছেন বিএনপিকে, যা আসুন আমরা আলোচনায় বসি। এখন সরকার আবার সেই আলোচনা করতে বসেছে। বিএনপি, জামাত, এনসিপি ঐক্যমত্য কমিশনেই যা একমত হতে পারেনি, এখন এসে একমত হয়ে সরকারকে বলবে, এটা আমি কোশ্চিনকালও বিশ্বাস করি না। আলোচনায় বসতে পারবে বলেও মনে হয় না। কে বসাবে? যেমন জামাত অলরেডি আহ্বান জানিয়েছে, আসুন আলোচনা করি। কোথায় বসবে? কোন হোটেলে বা কার অফিসে? না, এগুলো হয়তোবা ইনফরমাল একটা বসার, যদি থার্ড কোনো পার্টির উদ্যোগে, যেমন এবি পার্টি বা এরকম কেউ যদি উদ্যোগ নেয় যে বিএনপি, জামাত, এনসিপি এরা সবাই বসুক, আমরা এক জায়গায় বসি, ছোট কোনো রাজনৈতিক দল উদ্যোগ নিতে পারে, কিন্তু এর কোনো ফ্রুট আসবে এটা আমি কোশ্চিনকালও মনে করি না। এবং সরকারও এটা জানে যে এই যে 7 দিন সময় দিয়েছি, এই 7 দিনে এরাও একমত হতে পারবে না। যদি পারতো তাহলে ঐকমত্য কমিশনের সরকারের মধ্যস্থতায় হতে পারতো, সেখানেই পারেনি। আর নিজেরা মারামারি না করলে হয় আলোচনায় বসে। তাহলে সরকার যেটা জানে যে এটা সম্ভব না, তারপরও কেন তারা সেই পথ বাতলে দিল? এখানে খেলাটা প্রফেসর ইউনূসের। এর মানে রাজনৈতিক দলগুলো একমত হয়ে কোনো নির্দেশনা দিতে পারবে না, আর তার আলোকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে না। যা করার ইউনূস সরকারই করবে। এর মানে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, ওটা ইউনূস সরকার যেটা ভালো মনে করে সেটা করবে। এবং গণভোট জাতীয় নির্বাচনের দিন না নভেম্বরের মধ্যে, এটা ইউনূস সরকার যা করার করবে। বরং রাজপথে যে আন্দোলন, জামাত ইসলামী আরো কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, এই আন্দোলনের কিছুটা ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু আলোচনা করে কোনো সিদ্ধান্ত, জামাত তো অলরেডি রাজপথে চলে গিয়েছে, আলোচনা তো অলরেডি শেষ, নতুন কোনো আলোচনার সুযোগ বা কোনো পরিবেশ আসবে বলে মনে হয় না। এদিকে গণভোট নিয়ে দ্রুত দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চাইছে সরকার। এই গণভোটে বিষয়বস্তু কি হবে, কবে এই গণভোট অনুষ্ঠিত হবে, জুলাই সনদের বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত সরকারের উপদেষ্টা পরিষদের। এক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুর 12:15টায় রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কবরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভা থেকে লক্ষ্য করা হয় যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনার পরেও সংস্কারের কয়েকটি সুপারিশের বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কখন আয়োজন হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। সেজন্য সবাই উদ্বেগ প্রকাশ করা হয়। এ প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, অর্থাৎ গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদের বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে। আইন উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।